সো আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা দেখব তোমাদের ম্যানুয়ালের এক্সপেরিমেন্ট 8 ডিটারমিনেশন অফ ক্লোরাইড ইন ওয়াটার। দ্যাট মিনস আমাদের একটা স্যাম্পল ওয়াটার থাকবে, সেই স্যাম্পল ওয়াটারে আমাদের ক্লোরাইডের কন্টেন্টটা কতটুকু সেটা আমরা মেজার করব। এখন আমাকে কেউ একজন একটু বলো যে ওয়াটারে ক্লোরাইড কন্টেন্ট বেশি থাকা ভালো না খারাপ, কি মনে হয় তোমাদের? ইন জেনারেল কেসে ক্লোরাইডটা অতটা হার্মফুল না হেলথের জন্য, বাট আমাদের ক্লোরাইডের কন্টেন্ট যদি বেড়ে যায় তাহলে আমাদের ওয়াটারটা যেটা আছে সেটা একটা সল্টি ওয়াটার দিবে। দ্যাট মিনস তুমি একটা বিটার টেস্ট পাবা। সো আমরা নর্মালি যখন প্যারামিটার পড়ে আসছি, আমাদের ওয়াটার শুড বি কালারলেস, অডর ফ্রি অ্যান্ড টেস্ট শুড বি প্লেজেন্ট। এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমরা পড়ে আসছি। সো আমরা এমন কোনো ওয়াটার প্রিফার করব না যেটা তোমার একটা বিটার টেস্ট দেয় অথবা একটা সল্টি ওয়াটার তোমাকে রিপ্রেজেন্ট করে। সো আমাদের এই যে স্যাম্পল ওয়াটারে কতটুকু ক্লোরাইড কন্টেন্ট আমরা পাচ্ছি সেটা আমাদের জানা প্রয়োজন। সো সেই ক্লোরাইড কন্টেন্ট থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের গাইডলাইনে কতটুকু রেঞ্জ দেওয়া আছে। আমাদের সেই রেঞ্জের ভিতর যদি পড়ে, লাইক তোমরা WHO তারপর বিডি স্ট্যান্ডার্ডে যে রেঞ্জটা ছিল ক্লোরাইডের, দেখবা যে 250 অথবা কত থেকে 150 থেকে 600 মোস্ট প্রবাবলি। সো সেই কন্টেন্টের রেঞ্জ থেকে যদি বেশি হচ্ছে না কম হচ্ছে, যদি বেশি হয়ে যায় দেন আমরা ওই ওয়াটারটা প্রিফার করব না। সো এই কারণে আমাদের ক্লোরাইড টেস্টটা জানা প্রয়োজন, যে আমাদের স্যাম্পল ওয়াটারে অথবা কোনো একটা ওয়াটার সোর্সে ক্লোরাইডের কন্টেন্টটা কতটুকু আছে। সেটা মেইনলি আমাদের স্কোপ অর পারপাস ওয়াই উই শুড নো দ্য কন্টেন্ট অফ ক্লোরাইড ইন আওয়ার ওয়াটার অর স্যাম্পল ওয়াটার। তাহলে এখন আমরা যদি ইন্ট্রোডাকশনে চলে আসি, ইন্ট্রোডাকশনে যেটা তোমরা করবা এটা পুরোটা জাস্ট একবার একটু রিডিং দিবা। রিডিং দিলেই বুঝতে পারবা যে কি কি বলছে। আমি জাস্ট একটু সামারি করে বলে দিই। আমাদের নর্মালি দেখা যাচ্ছে যে কনসেন্ট্রেশন ভ্যারি করলে ক্লোরাইডের কন্টেন্টও ভ্যারি করে। তার মানে ন্যাচারাল ওয়াটারে ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ক্লোরাইড থাকতে পারে। ধরে নাও এটা একটা ওয়াটার, এখানে কনসেন্ট্রেশন একরকম, অন্য আরেকটা ওয়াটার পেলাম সেখানে কনসেন্ট্রেশন আরেক রকম হতে পারে। সো কনসেন্ট্রেশনটা ক্লোরাইডের কনস্ট্যান্ট থাকতেছে না, ডিফারেন্ট ওয়াটারে ডিফারেন্ট টাইপের কনসেন্ট্রেশন আমরা পেয়ে থাকতে পারি। এখন এই যে ক্লোরাইডের যে কনসেন্ট্রেশনটা আছে অথবা এই কন্টেন্টটা, সেটা ডিপেন্ড করতেছে আমাদের মিনারেল কন্টেন্টের উপর। সো মিনারেল কন্টেন্ট যদি ইনক্রিজ হয় তাহলে আমাদের ক্লোরাইড কন্টেন্টও বাড়তে থাকে, আর ক্লোরাইড কন্টেন্ট বাড়লে অবভিয়াসলি কনসেন্ট্রেশন বাড়বে। দেন আমরা বুঝতে পারবো যে আমাদের ক্লোরাইডের অ্যামাউন্টটা কতটুকু। সো এখন এখানে একটু দেখো, আমাদের বলছে যে মিনারেল কন্টেন্ট যেখানে বেশি থাকবে সেখানে ক্লোরাইডের কন্টেন্টও কম্পারেটিভলি বেশি। তো এখন এই লাইনটা থেকে আমরা কি বলতে পারি বলো তো? সারফেস ওয়াটার বা গ্রাউন্ড ওয়াটার, আমাদের যে দুইটা ওয়াটার সোর্স আছে সেই দুইটার ভিতর কোনটাতে আমাদের ক্লোরাইড কন্টেন্ট বেশি পেতে পারি? হুইচ অন? গ্রাউন্ড ওয়াটার। এক্স্যাক্টলি, বিকজ আমরা তোমাদের বলে আসছি যে গ্রাউন্ড ওয়াটার কন্টেইন মোর মিনারেলস কম্পারেটিভ টু সারফেস ওয়াটার। আমরা যেহেতু বলতেছি মিনারেল বেশি, দ্যাটস আমরা কিন্তু গ্রাউন্ড ওয়াটারে আমাদের যে ক্লোরাইডের কন্টেন্ট আছে সেটা একটু বেশি পাবো। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের আপল্যান্ড এবং মাউন্টেন যে আমাদের এরিয়াসগুলো আছে সেখানে আমাদের ক্লোরাইড কন্টেন্টটা খুব কম থাকে কম্পারেটিভলি গ্রাউন্ড ওয়াটার আর রিভারে। এখানে একটু কনসিডারেবল অ্যামাউন্টে আমাদের ক্লোরাইডটা থাকতেছে। এছাড়াও দেখো আমাদের সি এবং ওশেনে কি করতেছে, একটা সার্টিন অ্যামাউন্টের কিন্তু ক্লোরাইড সে ক্যারি করতেছে, এবং আমরা যতটুকু জানি আমাদের সি অথবা ওশেন যেটা আছে সেখানে ক্লোরাইড লেভেলটা অনেক বেশি হাই থাকে, অনেক বেশি হাই থাকে ন্যাচারাল ওয়াটারের থেকে। বাট এই যে ক্লোরাইডটা আছে এই ক্লোরাইডটা অনেক ওয়েতে, মেনি ওয়েসে আমাদের যে ন্যাচারাল ওয়াটার আছে সেটাতে এন্টার করার এক্সিস পেয়ে যায়।
দ্যাট মিন্স আমাদের সি এবং ওশেনে তো ক্লোরাইডের কন্টেন্ট বেশি, এবং এই ক্লোরাইড কন্টেন্টটা অনেক ওয়েতে লাইক হলো ফ্লো হয়ে অথবা ইন পার্কোলেট হয়ে আমাদের দেখা যাচ্ছে যে গ্রাউন্ড ওয়াটারের সাথে মিক্সড হয়ে যাচ্ছে এবং একটা সলভেন্ট ক্রিয়েট করতেছে, একটা সলভেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে গ্রাউন্ড ওয়াটারে। তাহলে এখানে একটু দেখো আমি যেটা বলতেছি, এটা ধরে নাও যে আমাদের একটা রিভার, এটার ভিতর দিয়ে হলো আমাদের ক্লোরাইড কন্টেন্টের যে ওয়াটারটা আছে সেটা ফ্লো হচ্ছে। এখন আমাদের ওয়াটারে যখন ক্লোরাইড কন্টেন্ট অ্যাড হচ্ছে অথবা মিক্সড হচ্ছে, ক্লোরাইডটা কি একটা মিনারেল, তো একটা মিনারেল যখন ওয়াটারে অ্যাড হবে তখন ওয়াটার কি হবে, একটু ডেন্স হয়ে যাবে অথবা একটু ডেন্সার ওয়াটার হয়ে যাবে। সো ডেন্সার ওয়াটার হলে আমাদের পার্টিকেলগুলার কি একটা মানে লেয়ার, তুমি কম্পারেটিভ লেয়ার তুমি ভিজুয়ালাইজ করতে পারবা যে এখানের ওয়াটারটা একটু বেশি ডেন্সার আর এখানে তোমার একটু লেস ডেন্সার। সো যেখানে মিনারেল কন্টেন্টটা বেশি সেটা আমাদের কি ক্লোরাইড কন্টেন্ট করতেছে, দ্যাট মিনস সল্টি ওয়াটার, এবং সেটা নিচে জমা হচ্ছে যেহেতু ডেন্সার ওয়াটার, সো একটু নিচের দিকে থাকবে। আর যেটা ফ্রেশ ওয়াটার সেটা হলো আমাদের উপরের দিকে থাকতেছে। এখন এই যে যে ওয়াটারটা ফ্লো হচ্ছে এখানে কি একটা ইন্টারমিক্সিং হবে, উপরে ফ্রেশ ওয়াটার আছে, নিচে হলো আমাদের ডেন্স অথবা সল্টি ওয়াটার আছে। তাহলে এই যে যে মিক্সিংটা হবে এই মিক্সিংটা একটা কনস্ট্যান্ট রেটে হবে। সেইখানে লেখা আছে দেখো, দেয়ার ইজ এ কনস্ট্যান্ট ইন্টারমিক্সিং অফ দ্য সল্ট ওয়াটার উইথ ফ্রেশ ওয়াটার অ্যাবভ। তার মানে আমাদের ওশেন অথবা সি ওয়াটার যেটা আছে সেটা ড্রেইন হয়ে আমাদের রিভারে অ্যাড হচ্ছে, এবং সল্ট থাকার কারণে এটা একটু ডেন্সার হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের আপ স্ট্রিমে থাকতেছে ফ্রেশ ওয়াটার আর ডাউন স্ট্রিমে থাকতেছে হলো আমাদের সল্ট ওয়াটার। আর এটার মাঝখানে যে লেয়ারটা থাকতেছে ইন্টারমিক্সিং এর, সেটা একটা কনস্ট্যান্ট রেটে মিক্স হবে। তাহলে মোটামুটি ইন্ট্রোডাকশনে এই কথাই বলা হয়েছে। এরপরে আরেকটা এক্সাম্পল তোমাদের একটু দেওয়া আছে, দেখো আমাদের ইন জেনারেল কেসে দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান এক্সক্রেটা অথবা ইউরিন যেটা আছে সেটা ক্লোরাইড কন্টেন্টটা একটু বেশি ক্যারি করতেছে অথবা কন্টেন্ট ক্লোরাইড ইন অ্যান অ্যামাউন্ট অ্যাবাউট ইকুয়াল টু দ্য ক্লোরাইডস কনজিউমড উইথ ফুড অ্যান্ড ওয়াটার। তার মানে ফুড এবং ওয়াটার যতটুকু ক্লোরাইড সে কন্টেইন করতেছে অথবা কনজিউম করতেছে ঠিক সেম অ্যামাউন্টেরই তুমি ক্লোরাইডটা পাবা হলো হিউম্যান এবং এক্সক্রেটা থেকে। কারণ এই ফুড এবং ওয়াটার থেকেই তো তোমার ইউরিনটা আসতেছে অথবা এক্সক্রেটা আসতেছে। সো ফুড এবং ওয়াটার যতটুকু ক্লোরাইড কন্টেন্ট করবে ঠিক সেম অ্যামাউন্টের ক্লোরাইড কন্টেন্ট করবে হলো এক্সক্রেটা আর ইউরিনটা। এবং ইন জেনারেল কেসে দেখা যাচ্ছে যে 6 গ্রামের ক্লোরাইড পার পারসন এটা কন্টেইন করতেছে, এবং পার ডেতে আমাদের যে হিউম্যান বডিটা আছে সেখানে দেখা যাচ্ছে যে অ্যাভারেজ অ্যামাউন্টটা হলো 6 গ্রাম। এবং আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা আছে মিউনিসিপাল, সেই ওয়েস্ট ওয়াটারে আমাদের যদি সিসি এর অ্যামাউন্ট ইনক্রিজ হয়, দ্যাট মিন্স কার্বন কন্টেন্টের অ্যামাউন্ট যদি বাড়ে, তাহলে আমাদের ক্লোরাইড কন্টেন্টও অ্যাবাউট 15 মিলিগ্রাম বেড়ে যাবে। দ্যাট মিন্স আমাদের মিউনিসিপাল ওয়েস্টে ক্লোরাইড কন্টেন্ট কিন্তু বাড়তে পারে সিসি এর বেসিসে। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেটা আছে লাইক ট্যানারি ওয়েস্ট অথবা আদার যে ওয়েস্টগুলো আছে সেখানেও কিন্তু একটা প্রিফারেবল অ্যামাউন্টের ক্লোরাইড কন্টেন্ট করে। এর বেশি যদি হয়ে যায় তাহলে আমাদের অবভিয়াসলি ট্রিটমেন্ট করতে হবে। যে আমাদের এক্সিস যে ক্লোরাইডটা আছে সেটা আমরা কিভাবে রিমুভ করতে পারি আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকে। তাহলে এই ছিল মোটামুটি সামারি অথবা ইন্ট্রোডাকশনের, যে আমাদের ক্লোরাইড কন্টেন্ট কোথায় বেশি হয় অথবা কোথায় ইন্টারমিক্সিং হয় এবং কেন আমাদের জানাটা প্রয়োজন। আচ্ছা, এরপরে দেখো আমাদের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স আমি তোমাদের ফার্স্টেই বলছি যে আমাদের একটা রিজনেবল কনসেন্ট্রেশন হার্মফুল না
হিউম্যান বিইং এর জন্য ক্লোরাইডের। বাট আমরা ইন জেনারেল কেসে 250 মিলিগ্রাম হলো প্রিফার করি। 250 মিলিগ্রামের বেশি যদি হয়ে যায়, মানে 250 কাছাকাছি অথবা এর বেশি যদি হয়, তাহলে আমাদের একটা সল্টি টেস্ট প্রোভাইড করে ওটারে, যেটা কিনা আমরা অবজেকশনেবল আমাদের জন্য। সো দ্যাটস ওয়াই আমাদের যে ক্লোরাইড কন্টেন্টটা আছে সেটা লিমিটটা আমরা বলে দিছি হলো 250 মিলিগ্রাম ফর পাবলিক ইউজ। সো তুমি একটা ওয়াটার টেস্ট করে দেখবা, সেখানে যদি ক্লোরাইডের কন্টেন্ট 250 হয়, তাহলে আমরা এটা পাবলিক ইউজের জন্য রিজেক্ট করে দেব। এছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন এরিয়াসে আমাদের সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে অথবা সোর্সের উপর ডিপেন্ড করে আমাদের ক্লোরাইড কন্টেন্টও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। লাইক অনেক সোর্সে দেখা যাচ্ছে যে 2000 মিলিগ্রাম পর্যন্ত ডোমেস্টিক পারপাজে ইউজ হয়ে থাকে এবং কোনো অ্যাডভার্স ইফেক্ট ছাড়াই, এবং হিউম্যান সিস্টেম সেই ওয়াটারের সাথে অলরেডি অ্যাডাপ্টেড হয়ে গেছে। সো আমাদের কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করলে কিন্তু ক্লোরাইড কন্টেন্ট চেঞ্জ হবে, বাট আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা 250 মিলিগ্রাম পর্যন্ত প্রিফার করব। এর বেশি হলে আমরা কিন্তু ওই ওয়াটারটা ডোমেস্টিক পারপাজে ইউজ করতে পারবো না। আর তোমাদের গাইডলাইনটা দেওয়া আছে, দেখো আমাদের ইসিআর এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল 1997-এ বলেছে যে আমাদের যে স্ট্যান্ডার্ডটা আছে ড্রিঙ্কিং ওয়াটারে, সেটা হবে হলো 150 থেকে 600 মিলিগ্রাম। আর অনেক কোস্টাল এরিয়াতে অথবা কোস্টাল যে রিজিয়নটা আছে সেখানে দেখা যাচ্ছে আমরা লিমিটটা একটু রিল্যাক্সেশন করে 100 মিলিগ্রাম পর্যন্ত রাখতে পারি, বাট এটা অনলি ফর কোস্টাল রিজিয়ন, যে রিজিয়নগুলো কোস্টাল সেখানে। আর স্ট্যান্ডার্ডে বলে দিচ্ছে আমাদের 150 থেকে 600 মিলিগ্রামের রেঞ্জে থাকতে হবে। আর এখানে যেটা 250 বলছে সেটা হলো WHO স্ট্যান্ডার্ডে। তাহলে আমরা মোটামুটি গাইডলাইনটা বুঝতে পারছি, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, ইসিআর তো বুঝছি, তোমাদের আরেকটা যেটা বলছিলাম ইসিএ, ইসিএ এর ফুল অ্যাব্রিভিয়েশনটা কি তোমাদের মনে আছে? কে একজন বলো তো। এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট। এক্স্যাক্টলি, এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্টে আমাদের একটা রুল এখানে ডেভেলপড হয়েছে, যেটাকে আমরা বলতেছি এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল। সেখানে হলো আমাদের বলা আছে যে এই রেঞ্জটা হবে হলো 150 থেকে 600 মিলিগ্রাম পর্যন্ত। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি কেন আমাদের ক্লোরাইড টেস্টটা করা প্রয়োজন। আমরা দেখতে চাচ্ছি যে আমাদের স্যাম্পল ওয়াটারটা কি অবজেকশনেবল নাকি আমরা এটা প্রিফারেবল করতেছি অথবা প্রিফার করতেছি। আচ্ছা, এখানে আমরা যেই এখন প্রিন্সিপালে চলে আসবো, আমরা মোর মেথডে ইউজ করব। সো মোর মেথডে দেখা যাচ্ছে যে আমাদের ল্যাবে যে টেস্টটা হবে সেখান থেকে আমরা কতটুকু ক্লোরাইড কন্টেন্ট আছে সেটা ডিটারমাইন করব। এখানে দেখো আমাদের অ্যাপারেটাসটা দেওয়া আছে বুরেট, একটা সিলিন্ড্রিক্যাল মেজার থাকবে অথবা মেজারিং সিলিন্ডার, বিকার, ড্রপার আর স্টেয়ার থাকতেছে। আর রিয়েজেন্ট হিসেবে আমরা ইউজ করতেছি হলো পটাশিয়াম ক্রোমেট, যেটা ইন্ডিকেটর, আর সিলভার নাইট্রেট সলিউশন, যেটার মোলারিটি নর্মালিটি হলো তোমার 0.0141। এটা একটু মাথায় রাখবা, কারণ তোমাদের তাহলে দেখা যাচ্ছে বুরেটে হলো আমাদের সিলভার নাইট্রেট নিতে হবে। তুমি সিলভার নাইট্রেট অ্যাড করবা, ইনিশিয়াল একটা রিডিং পাবা, যে আমাদের ইনিশিয়ালি বুরেট রিডিং কত ছিল। দেন তারপরে তোমার নিচে কি থাকবে, একটা সিলিন্ড্রিক্যাল মিজার থাকবে যেখানে তুমি স্যাম্পল ওয়াটার নিচ্ছ, এটার ভিতর পটাশিয়াম যে ক্রোমেটটা আছে ইন্ডিকেটরটা অ্যাড করেছো। এরপরে তুমি টাইট্রেশন শুরু করবা, টাইট্রেশন কমপ্লিট হয়ে গেলে একটা তোমাকে কালার ইন্ডিকেট করবে, সেটা তোমার ফাইনাল রিডিং। সো এই দুইটা ডিফারেন্স থেকে তুমি বুঝতে পারবা যে আমাদের কতটুকু সিলভার কন্টেন্ট আমাদের প্রয়োজন পড়েছিল অথবা সিলভার নাইট্রেট প্রয়োজন পড়েছিল এই টাইট্রেশন করার জন্য।
দেন তারপর আমাদের যে ক্যালকুলেশন আছে দেখো, আমাদের এই যে কতটুকু সিলভার নাইট্রেট প্রয়োজন পড়েছিল সেটা আমরা জানি। এটার সাথে যদি আমরা একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর মাল্টিপ্লাই করি তাহলে আমরা ক্লোরাইডের কন্টেন্ট পেয়ে যাব, এবং এটা আমরা মিলিগ্রাম পার লিটারে করি। আর মাল্টিপ্লাইং ফ্যাক্টরের ফর্মুলা তো তোমরা অলরেডি আগেও করে আসছো অ্যালকালিনিটি অ্যাসিডিটিতেও, যে কিভাবে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের ভ্যালু আমরা বের করি। নর্মালিটি অফ সিলভার নাইট্রেট যেটা অলরেডি দেখে আসলাম, দেখো 0.0141, আর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্লোরাইড 1000 আর স্যাম্পল ওয়াটার। এখন ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্লোরাইড কত, কে একজন বলো? এটা কত হবে? এটা কিন্তু 9-10 করে আসার কথা। ক্লোরাইডের ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 17.5। 17.5 কেন হবে? ওটা তো ইউনিট তুমি বলতেছো, ওয়েটটা আণবিক ভর বলতেছো। কেউ জানো না ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্লোরাইড? হ্যাঁ 35.5। এটা তো না, তোমার ওয়েট, ক্লোরাইডের ওয়েটটা কত আসতেছে সেটা হলো 35.5। এটা তো একদম বাচ্চাকালে করে আসার কথা, 9-10। আচ্ছা তাহলে একটু দেখো, 0.0141 ইন্টু 35.5 ইন্টু 1000 করতেছো, ডিভাইডেড বাই তোমার স্যাম্পলটা যদি 50 ml এর হয় তাহলে 50 ml, 100 ml হলে 100 ml। আমরা যদি এখানে 50 ml দিয়ে করি তাহলে তুমি একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টরের ভ্যালু পাচ্ছ। এবং তোমার বুলেট রিডিং থেকে দেখো, ইনিশিয়াল একটা রিডিং ছিল, ফাইনাল একটা রিডিং ছিল, এই দুইটা ডিফারেন্স থেকে তুমি কতটুকু সিলভার নাইট্রেট ইউজ হচ্ছে সেটা তুমি পাচ্ছ। এবং এটার সাথে এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করে দিলে আমরা ক্লোরাইডের কন্টেন্ট পাবো। এখানে আরেকটা টার্ম আছে ইরোর অর ব্ল্যাঙ্ক, এটা আমাদের অমিট করতে হবে সিলভার নাইট্রেট থেকে। সো ইরোর এবং ব্ল্যাঙ্ক জিনিসটা কি সেটা আমরা একটু পরে আসতেছি। আচ্ছা তাহলে এখন আমরা থিওরিতে চলে যাই। মোটামুটি আমরা প্রসিজার সম্পর্কে বুঝতে পারলাম যে কিভাবে আমাদের টেস্টটা করতে হবে। এখন এখানে দেখো আমরা যেই মেথডটা ইউজ করতেছি সেটা হলো মোর মেথড। মোর মেথডে কেন ইউজ করতেছি সেটারও একটা রিজন আছে, অথবা এখানে কিছু ক্রাইটেরিয়াও আছে, যে মানে লিমিটেশনস, যে মোর মেথডের জন্য আমার কি লিমিটেশনস আছে, অথবা এনভায়রনমেন্টাল কন্ডিশনটা কি হতে হবে। আচ্ছা এখানে দেখো আমাদের কি বলছে, আমাদের স্যাম্পল ওয়াটারে ধরে নাও যে তোমার ক্লোরাইড আছে। ক্লোরাইড তো সে একা একা থাকতে পারবে না, এটা কোনো কিছু সল্ট আকারে থাকবে। দ্যাট মিন্স তুমি সোডিয়াম ক্লোরাইড চিন্তা করো। সো সোডিয়াম ক্লোরাইড যখন পানির সাথে মিক্স হবে তখন সোডিয়াম প্লাস ক্লোরাইডে সেপারেট হয়ে যাচ্ছে। এরপরে তোমার বুরেট যেটা ছিল সেটার ভিতর কি ছিল, সিলভার নাইট্রেট ছিল। সো সিলভার নাইট্রেটটাও তোমার যখন সলিউশনে আসবে সেটা কি আলাদা হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা এরপরে যেটা করবে আমাদের সিলভার এবং ক্লোরাইড, এটা রিয়াকশন করবে, সোডিয়াম এবং নাইট্রেট রিয়াকশন করবে। সো সিলভার এবং ক্লোরাইড রিয়াকশন করার কারণে আমাদের সিলভার ক্লোরাইডের একটা ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে, অথবা একটা সলিড কম্পাউন্ড তৈরি হচ্ছে। একটু দেখো এটা কিন্তু অ্যাকুয়াস লেভেলে ছিল, আর আমাদের যে সিলভার ক্লোরাইডটা হচ্ছে সেটা সলিড হচ্ছে, সলিড একটা ম্যাটেরিয়াল। এখন এই যে যে সিলভার ক্লোরাইডটা প্রডিউস হচ্ছে এটা সলিড হচ্ছে এবং একটা সলিড প্রিসিপিটেশন দিচ্ছে যেটা হোয়াইট কালার। দেখো এখানে বলাই আছে যে প্রিসিপিটেট অফ এ সিলভার ক্লোরাইড ফর্মস, তার মানে একটা হোয়াইট কালারের সলিড প্রিসিপিটেশন হচ্ছে এখানে। তো তুমি ইনিশিয়াল একটা রিডিং পেলা, ধরে নাও যে এখানে 3.1 ছিল, আস্তে আস্তে তুমি টাইট্রেশন শুরু করলা,
যখন তোমার হোয়াইট প্রিসিপিটেশন ফর্ম হয়ে যাবে তখন বুঝবা যে তুমি টাইট্রেশনে ইন পয়েন্ট পেয়ে গেছো। তাহলে ফাইনাল একটা রিডিং পেলা 3.7। এই দুইটা ডিফারেন্স থেকে তোমার কতটুকু সিলভার ক্লোরাইড তৈরি হচ্ছে তুমি সেটা বুঝতে পারবা এবং সেখান থেকে তুমি ক্লোরাইড কন্টেন্টটা বের করতে পারবা। তাহলে আমাদের যে ইন পয়েন্টটা দিচ্ছে হোয়াইট প্রিসিপিটেশনে সেখান থেকে আমাদের বুঝতে পারবো যে টাইট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং এটা হোয়াইট এবং সলিড প্রিসিপিটেট ফর্ম করবে সিলভার ক্লোরাইডে। বাট এই যে সলিড প্রিসিপিটেটটা ফর্ম করতেছে এটা নর্মালি দেখা যাচ্ছে যে ভিজুয়ালাইজ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করেছিলাম, একটা ইন্ডিকেটর কিন্তু অ্যাড করেছিলাম, পটাশিয়াম ক্রোমেট। সো পটাশিয়াম ক্রোমেট তুমি যখন অ্যাড করেছো তাহলে কি ছিল, পটাশিয়ামও আলাদা হয়ে গেছিল, ক্রোমেটও তোমার আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার কারণে আচ্ছা এটা যখন আলাদা হয়ে গেছিল তখন কি করবে, আমাদের যে সিলভারটা আছে সিলভারের সাথে হলো ক্রোমেটটা রিয়াকশন করবে। রিয়াকশন করলে আমরা সিলভার ক্রোমাইটের একটা কম্পাউন্ড পাবো যেটা কিনা আমাদের রেড ব্রাউন কালার দিচ্ছে। দ্যাট মিনস তুমি সিলভার ক্লোরাইডে যে হোয়াইট প্রিসিপিটেশন সেটা থেকে কিন্তু তুমি ইন পয়েন্টটা আইডেন্টিফাই করতেছো না, তুমি আইডেন্টিফাই করতেছো হলো রেড ব্রাউন কালার যখন আমাদের তৈরি হচ্ছে অথবা ফর্ম হচ্ছে। তাহলে একটু দেখো, আমি ধরে নিলাম একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের স্যাম্পল ওয়াটারে ক্লোরাইড ছিল হলো 4টা, বাট সিলভার নাইট্রেট ছিল হলো তোমাদের কাছে ধরে নাও 10টা। তাহলে 4টা ক্লোরাইড 4টা সিলভারের সাথে তোমাদের রিয়াকশন করে 4টা সিলভার ক্লোরাইড তৈরি করতেছে। সো বাকি যে এক্সিস যেটা থেকে যাচ্ছে 6টা সিলভার, এই 6টা সিলভার হলো আমাদের ক্রোমেটের সাথে রিয়াকশন করতেছে অথবা পটাশিয়াম ক্রোমেটের সাথে। সো রিয়াকশন করে আমাদের সিলভার ক্রোমেট একটা কম্পাউন্ড তৈরি করতেছে যেটার কালারটা কিনা রেড। সো একটু দেখো, আমাদের অলরেডি কিন্তু রিয়াকশন কমপ্লিট হয়ে গেছে এবং এটা হোয়াইট কালার তোমার দিয়ে দিবে, বাট এই হোয়াইট কালারটা তুমি ভিজুয়ালাইজেশন করতে পারবা না অথবা ঠিকমতো বুঝতে পারবা না। সো আমাদের স্যাম্পল ওয়াটারে কি এক্সিস আরো সিলভার রয়ে গেছে, সো এই এক্সিস সিলভারটা সে নিউট্রালাইজ করবে হলো পটাশিয়াম ক্রোমেট, যেটার কারণে কিনা একটা রেড কালার তোমার ইন্ডিকেট করবে অথবা রেড ব্রাউন কালার। সো যখনই রেড ব্রাউন কালার ইন্ডিকেট করবে তখন বুঝতে পারবো যে আমাদের এই যে 3.7 হয়ে গেছে। তাহলে সেখান থেকে আমাদের বুঝতে হবে যে কতটুকু পটাশিয়ামের প্রয়োজন পড়েছিল। এখন একটু দেখো, এখানে এই কথাটাই বলছে যে আমাদের রেড ব্রাউন কালার যখন প্রডিউস হচ্ছে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের সিলভার ক্রোমেট কম্পাউন্ডটা তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে একটু দেখো একটা কথা বলা আছে, আমাদের যে মেথডটা আছে আমরা মোর মেথড ইউজ করতেছি এবং মোর মেথডে আমাদের যে স্যাম্পল ওয়াটারটা আছে সেই স্যাম্পল ওয়াটারটা সি ওয়াটারও হতে পারে, স্ট্রিম ওয়াটারও হতে পারে, রিভারও হতে পারে। সো যে কোনো ওয়াটার হতে পারে এবং এটার ক্লোরাইড কনসেন্ট্রেশনও আমাদের ভ্যারি করতে পারে। সেই মেথডের মাধ্যমে আমরা যে কোনো সোর্সের ওয়াটারে ক্লোরাইড কন্টেন্ট বের করতে পারি। বাট আমরা যে স্যাম্পল সলিউশনটা নিচ্ছি সেই সলিউশনের পিএইচটা শুড বি বিটুইন 6.5 টু 10। এটা একটু ইম্পর্টেন্ট। আমাদের স্যাম্পল ওয়াটারের পিএইচটা নিউট্রাল লেভেলে থাকতে হবে, খুব বেশি অ্যাসিডিকও হওয়া যাবে না, খুব বেশি বেইজও হওয়া যাবে না। দ্যাট মিনস 6.5 টু 10 রেঞ্জে থাকতে হবে। সো কেন 6.5 টু 10 রেঞ্জে থাকতে হবে সেটা আমাদের দেখো এখানে প্রিকশনসে দেওয়া আছে। সরি, এখানে দেখো আমাদের পিএইচ রেঞ্জটা যদি খুব বেশি হয়, খুব বেশি হলে দ্যাট মিনস 7 টু 8 এর থেকে যদি একটু বেশি হয় তাহলে কি হতে পারে, আমাদের বেস টাইপের সলিউশন হবে, তাহলে সেখানে ওএইচ এর অ্যামাউন্টটা বেশি। সো সেই ওএইচটা করবে যে আমাদের সিলভারের সাথে রিয়াকশন শুরু করে দিবে।
সো ক্লোরাইডের রিয়াকশনের আগেই OH টা সিলভারের সাথে রিয়াকশন করে সিলভার হাইড্রোক্সাইড প্রডিউস করবে। বাট আমাদের টার্গেট কি ছিল? সিলভার ক্লোরাইড প্রডিউস করার। সো OH যখন খুব বেশি হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে সিলভার ক্লোরাইডটা আর প্রডিউস না হয়, সিলভার হাইড্রোক্সাইড প্রডিউস হচ্ছে বিকজ অফ বেস টাইপের সলিউশন। আবার রিভার্স ওয়েতে আমাদের যদি পিএইচটা কম হয়, এই যে দেখো হাই পিএইচে আমাদের সিলভার হাইড্রোক্সাইড প্রডিউস হচ্ছে। আর পিএইচটা যদি আমাদের লো হয় তাহলে কি দেখা যাচ্ছে? আমাদের অ্যাসিডিক টাইপের সলিউশন। সো অ্যাসিডিক টাইপের সলিউশনে আমাদের ক্রোমেটটা ক্রোমাইটে কনভার্ট হয়ে যায়। সো সেটা সিলভারের সাথে রিয়াকশন করার আগেই দেখো সিলভার ক্রোমেট কিন্তু আমাদের প্রডিউস হওয়ার কথা ছিল। যদি প্রডিউস না হয় তাহলে আমরা রেড ব্রাউন কালার পাবো না। বাট যখনই অ্যাসিডিক টাইপের সলিউশন, তখন সিলভার ক্রোমেট প্রডিউস হওয়ার আগেই দেখা যাচ্ছে ক্রোমেটটা ক্রোমাইটে কনভার্ট হয়ে যাচ্ছে এবং আমরা সিলভার ক্রোমেটটা আর পাচ্ছি না। সো এই কারণে তখন দেখা যাবে যে আমাদের রেড ব্রাউন কালারও প্রডিউস আর হচ্ছে না। সো সেই ক্ষেত্রে আমাদের পিএইচটা একটা সার্টেন কনস্ট্যান্ট রেঞ্জে রাখবো, লাইক 6.5 টু 10। এই রেঞ্জে রাখলে আমাদের সিলভার হাইড্রোক্সাইডও প্রডিউস হবে না, আবার ক্রোমেটটা ক্রোমাইটেও কনভার্ট হবে না। আমাদের যেই ম্যাটেরিয়ালটা প্রয়োজন সেটাই আমরা পাবো। এছাড়া তুমি যদি দেখা যাচ্ছে যে আমাদের সলিউশনটার ভ্যালুটা যদি পিএইচ এর ভ্যালুটা যদি খুব কম হয়, তাহলে মোর মেথডটা আর অ্যাপ্লিকেবল থাকতেছে না। সেই ক্ষেত্রে আমরা অন্য কোনো মেথড ইউজ করতে পারি, লাইক ভোলহার্ড মেথড আর গ্র্যাভিটিমেট্রিক মেথডও আমরা ইউজ করতে পারি। বাট আমরা ল্যাবে হলো মোর মেথডই ইউজ করব, যেখানে আমাদের স্যাম্পল ওয়াটারের পিএইচটা 6.5 টু 10 থাকবে। তাহলে তোমরা এতটুকু কি বুঝতে পারছো সবাই ওয়ার্কিং প্রিন্সিপালটা? আচ্ছা, এখন দেখো আমি এখানে তোমাদেরকে কি বলেছিলাম, একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমাদের এক্সিস সিলভারটা, এই যে যে সিলভারটা এটা কিন্তু এক্সিস সিলভারটা হলো আমাদের ক্রোমেটের সাথে রিয়াকশন করতেছে। এখানে তোমাদের একটু কথা যেটা বলা আছে দেখো, আমাদের ইন পয়েন্টে আমাদের যে সিলভার ক্লোরাইড যেটা প্রডিউস হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা টাইট্রেশনে ইন পয়েন্ট আমরা ডিটেক্ট করি না, এবং ডিটেক্ট করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় ভিজুয়ালি। সো সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে এক্সিস যে সিলভারটা আছে সেটা হলো আমাদের ইন্ডিকেটরের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। তাহলে এক্সিস সিলভারটা আমাদের পটাশিয়াম ক্রোমেটের সাথে রিয়াকশন করে একটা রেড ব্রাউন কালার দিচ্ছে, এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ক্লোরাইডের কন্টেন্টটা কতটুকু লেগেছিল। বাট অলরেডি কিন্তু ক্লোরাইড রিয়াকশন করে সিলভার ক্লোরাইড প্রডিউস করে ফেলছে। এবং এখানে দেখো এটাই বলা আছে যে as the concentration of chlorine ion becomes exhausted, the silver ions concentration increases। তার মানে হলো আমাদের ক্লোরাইড ছিল, সিলভার ছিল, এটা রিয়াকশন করে ফেলছে। রিয়াকশন করে ফেললে দেখো আমাদের ক্লোরাইড তো আর নেই, ক্লোরাইড ফিনিশড হয়ে গেছে। তাহলে আমাদের সলিউশনে কি সিলভারের অ্যামাউন্টটা কি ইনক্রিজ হয়ে গেছে অথবা কনসেন্ট্রেশন বেড়ে গেছে। সেই এক্সিস যে সিলভারটা আছে সেটা আমাদের ক্রোমেটের সাথে রিয়াকশন করে সিলভার ক্রোমেট প্রডিউস করতেছে, যেটা কিনা আমাদের রেডিশ ব্রাউন কালার। এবং এই এক্সিস সিলভার যে আমাদের রিয়াকশনটা করতেছে, যেটার কারণে হলো আমরা কালারটা ভিজুয়ালাইজ করতে পারি। তাহলে একটু তুমি ভালো মতো দেখো, এটা হলো আমাদের বুরেট ছিল, ইনিশিয়াল রিডিং এটা, এবং একটা সার্টেন টাইম পরে দেখলা যে তোমার এতটুকু সিলভার ক্লোরাইড তৈরি হয়ে গেছে। সো বাকি যে সিলভারটা আছে সেই সিলভারটা হলো আমাদের সিলভার ক্রোমেট তৈরি করতেছে, এবং এটা হলো আমাদের ইন পয়েন্ট। তাহলে অলরেডি কিন্তু আমাদের ক্লোরাইড কিন্তু এক্সস্ট হয়ে গেছে অথবা রিয়াকশন করে ফেলছে। বাট আমরা টাইট্রেশনটা স্টপ করতেছি কখন? যখন আমাদের রেডিশ ব্রাউন কালারটা প্রডিউস হচ্ছে। তাহলে এই যে যে এক্সিস সিলভার নাইট্রেট যে তুমি এখানে কাউন্ট করতেছো, এটা কি একটা ইরোর দিচ্ছে না তোমাকে?
এটা কিন্তু একটা ইরোর ইন্ডিকেট করতেছে, কারণ অলরেডি তোমার রিয়াকশন এখানেই শেষ হয়ে গেছে, বাট তুমি যেহেতু সিলভার ক্লোরাইডটা ভিজুয়ালাইজ করতে পারতেছো না, দ্যাটস ওয়াই আমাদের রেড ব্রাউন কালার থেকে তুমি ইন পয়েন্টটাকে ইন্ডিকেট করতেছো। সো এই যে যে এক্সিস অ্যামাউন্টটা আছে, তাহলে সেটা কি তোমার টোটাল যদি লাগে যে 3 আমি কি এক্সাম্পলটা দিয়েছিলাম 3.6, তাহলে তোমার 0.5 ml এর মতো আমাদের সিলভার নাইট্রেট লেগেছিল। তাহলে এই 0.5 ml এর ভিতর কিন্তু এটা আসছে, এই যে এটা পুরাটা হলো 0.5 ml। তাহলে এই 0.5 ml থেকে একটা সার্টেন অ্যামাউন্ট পোর্শন আমরা বাদ দিব, যেটাকে বলা হলো ব্ল্যাঙ্ক অথবা ইরোর। এই যে দেখো, ইন্ডিকেটর ইরোর অথবা ব্ল্যাঙ্ক ইরোর, এই যে এতটুকু পোর্শনটাকে আমরা বলতেছি ইন্ডিকেটর ইরোর আর ব্ল্যাঙ্ক ইরোর। ইন জেনারেল কেসে দেখা যাচ্ছে যে আমাদের সিলভার ক্লোরাইড তৈরি হওয়ার সাথে সাথে খুব বেশি সিলভার নাইট্রেট লাগে না আমাদের সিলভার ক্রোমেট প্রডিউস হওয়ার জন্য। তো এখানে দেখা যাচ্ছে যে 0.4 থেকে 0.2 থেকে 0.4 ml এর আমার নাইট্রেট প্রয়োজন হয়, দ্যাট মিনস সিলভার নাইট্রেট। এটা ইন জেনারেল কেসে আমাদের ল্যাবে হলো আমরা 0.2 ইউজ করব। সো আমাদের এই 0.5 থেকে 0.2 পর্যন্ত পোর্শন আমরা বাদ দিব। বাদ দিলে আমাদের যেটা থাকতেছে 0.3, এই 0.3 সাথে হলো তুমি মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করে দিবা, করে দিলে আমাদের ক্লোরাইড কন্টেন্টটা কত সেটা পেয়ে যাবা ইন টার্মস অফ মিলিগ্রাম পার লিটার। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে ইন্ডিকেটর ইরোরটা কি অথবা ব্ল্যাঙ্ক ইরোরটা কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইভেন আমাদের যে ক্যালকুলেশনটা আছে সেখানেও লাগবে যে আমরা কতটুকু বাদ দিচ্ছি, এবং কেন ব্ল্যাঙ্ক ইরোরটা বাদ দিচ্ছি সেটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম মোর মেথড এবং এটার প্রিন্সিপালটা, এবং আমাদের এখানে একটা ইরোর প্রডিউস হচ্ছে যেটা আমাদের বাদ দিতে হবে। আর এখানে কিছু প্রিকশনস আছে, লাইক হলো আমাদের হয় আমরা 50 ml এর নিব অথবা 100 ml এর স্যাম্পল নিব, যেটা দিয়ে আমাদের ইন পয়েন্টটা পাবো। আর পিএইচটা কত রেঞ্জে রাখতে হবে সেটাও আমি তোমাদেরকে বলেছিলাম। আর অনেক সময় দেখা যাচ্ছে এখানে বলছে একটা ডেফিনিট অ্যামাউন্টের ইন্ডিকেটর আমাদের অবভিয়াসলি ইউজ করতে হবে, লাইক আমাদের কয় ড্রপ আমরা পটাশিয়াম ক্রোমেট অ্যাড করতেছি সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। তুমি পটাশিয়াম ক্রোমেট যদি খুব কম অ্যাড করো তাহলে আমাদের এই যে যে এক্সিস যে সিলভারটা ছিল সেটা কিন্তু পুরাটা ডিজিপিয়েট হবে না। তো তুমি যদি খুব কম অ্যামাউন্টের সিলভার পটাশিয়াম ক্রোমেট অ্যাড করলা, দেখা যাচ্ছে আমাদের রেডিশ ব্রাউন কালারটা ঠিক মতো প্রডিউস হচ্ছে না, তৈরি হওয়ার সাথে সাথে এটা ডিসিপিয়েট হয়ে যাচ্ছে অথবা রিমুভ হয়ে যাচ্ছে। সো আমাদের পটাশিয়াম ক্রোমেটের কনসেন্ট্রেশনও সাফিসিয়েন্ট হতে হবে। আর এছাড়া অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সিলভার নাইট্রেট যেটা আছে সলিউশনটা অনেক সময় স্কিনের স্টেইনিং অথবা কেমিক্যাল বার্নিং করতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের কোনো জায়গায় যদি পড়ে, এই সলিউশনটা যদি পড়ে যায় তাহলে আমাদের সাথে সাথে কিন্তু স্পিল করতে হবে, মানে রিন্স করতে হবে যদি স্পিল হয়, অথবা ওয়াশ করে ফেলতে হবে ইমিডিয়েটলি, আদারওয়াইজ কেমিক্যাল বার্নিং হতে পারে। আর অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে যে ক্রোমেট যখন আমরা প্রিপেয়ার করতেছি কেয়ারফুল থাকতে হবে, কারণ ক্রোমেটটা হলো আমাদের কার্সিনোজেনের একটা কার্সিনোজেন হিসেবে আমরা কিন্তু কনসিডার করি, লাইক ক্যান্সারের জিন অথবা জেনেটিক কোড হিসেবে কিন্তু ক্রোমেটটাকে কাউন্ট করা হয়। সো আমরা যখন ক্রোমেট নিয়ে কাজ করবো একটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে আমরা প্রিকশনস বুঝতে পারছি, তাহলে এখন তোমাদের প্রসিজারটা বলি, একটু ভালো মতো দেখো। প্রসিজার অলরেডি বলছি, আমাদের 50 ml এর যে ড্রপটা আছে, মানে স্যাম্পল ওয়াটারটা নিব হলো 50 ml এর, একটা বুরেট নিব, যে বুরেটের ভিতর হলো আমাদের সিলভার ক্রোমেটটা অ্যাড করব,
দেন টাইট্রেশনটা শুরু করব। ইনিশিয়াল একটা রিডিং পাবো, ফাইনাল একটা রিডিং, যেই রিডিংটা দিবে হলো আমাদের রেডিশ ব্রাউন কালার, এবং এই দুইটা ডিফারেন্স থেকে আমরা বুঝতে পারবো যে কতটুকু সিলভার নাইট্রেট আমাদের লেগেছিল। ইন জেনারেল কেসে দেখা যাচ্ছে যে যদি আমাদের অ্যামাউন্টটা 7 থেকে 8 ml এর বেশি লাগে সিলভার নাইট্রেট, তাহলে আমাদের ইন্টার যে সলিউশনটা সেটা আবার রিপিট করতে হবে, অথবা আমাদের স্যাম্পল ওয়াটারটাকে ডাইলুট করে নিতে হবে। কেন ডাইলুট করে নিতে হবে? কারণ আমাদের যে স্যাম্পল ওয়াটারটা আছে সেটাতে সাফিসিয়েন্ট ক্লোরাইড নেই, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের খুব বেশি সিলভার নাইট্রেট লাগতেছে, এবং তুমি অ্যাড করতেছো বাট কোনো প্রকারের কালার প্রডিউস হচ্ছে না, না রেডিশ ব্রাউন কালার হচ্ছে, না হোয়াইট প্রিসিপিটেশন যে কালারটা প্রডিউস হওয়ার কথা সেটা হচ্ছে। সো তুমি যখন দেখবা যে আমাদের 7 to 8 ml এর বেশি আমাদের সিলভার নাইট্রেট প্রয়োজন পড়তেছে, সো আমাদের স্যাম্পল ওয়াটার মাস্ট বি ডাইলিউটেড উইথ ডিস্টিলড ওয়াটার। সো ডাইলিউশন করে নিতে হবে কিন্তু। তাহলে এই ছিল মোটামুটি আমাদের প্রসিজার। আর হলো তোমাদের ক্যালকুলেশন তো আমি অলরেডি বললাম, যে ইনিশিয়াল রিডিং পেলা, এটা র্যান্ডম ভ্যালু দিচ্ছি, ফাইনাল রিডিং পেলা, এই দুইটা ডিফারেন্স থেকে হলো আমাদের 0.5 পাচ্ছ। আর ইরোর অথবা ব্ল্যাঙ্ক ইন্ডিকেটর যেটা ছিল সেটা আমরা ধরতেছি ল্যাবে 0.2, ইন জেনারেল কেসে 0.2 থেকে 0.4 রেঞ্জে ভ্যারি করে। আর মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আমি এখানে বলেই দিলাম যে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্লোরাইড হলো 35.5। সো এটা থেকে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা পাবা, এটার সাথে তুমি মাল্টিপ্লাই করে দাও, করে দিলে ডাইরেক্ট মিলিগ্রাম পার লিটারেই তোমাদের চলে আসতেছে। তাহলে এই ছিল মোটামুটি প্রসিজার। তাহলে আমরা এখন ভিডিওটা দেখি ল্যাবে। আচ্ছা, এখানে দেখো আমাদের ফার্স্টে যেই সিলিন্ড্রিক্যাল যে মেজারটা ছিল, অথবা যে সিলিন্ডারটা ছিল মেজারিং, সেটাকে আমরা হলো স্যাম্পল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিচ্ছি অথবা রিন্স করে নিচ্ছি। এটা কেন আমরা স্যাম্পল ওয়াটার দিয়ে করি সেটা আমরা অলরেডি জানি, কারণ ডিস্টিল ওয়াটার দিয়ে করলে আমাদের যেই মিজারটা আছে অথবা যে সিলিন্ডারটা আছে সেটা গায়ে ওয়াটার লেগে থাকতে পারে, সো একটা ইরোর পেতে পারি রেজাল্টে। সেইখানে আমাদের হলো স্যাম্পলটা নিচ্ছি আমরা, ল্যাবে হলো 50 ml এর স্যাম্পলটা নিব। দেখো এখানে তোমাদের এই যে 50 ml এর স্যাম্পল নেওয়া হলো। এরপর হলো আমাদের কনিক্যাল ফ্লাস্কটাও হলো স্যাম্পল ওয়াটার দিয়ে হলো আমরা ওয়াশ করে নেওয়ার পরে আমাদের 50 ml এর স্যাম্পলটা হলো কনিক্যাল ফ্লাস্কে দিয়ে দিচ্ছি। এরপরে হলো আমাদের ইন্ডিকেটর হিসেবে পটাশিয়াম ক্রোমেটটা নিচ্ছি, এবং আমরা 5 ড্রপস অফ পটাশিয়াম ক্রোমেট নিচ্ছি। সো 50 ml এর জন্য 5 ড্রপস, তুমি যদি এর কম দাও তাহলে কিন্তু সাফিসিয়েন্ট কালার প্রডিউস হবে না। এই যে দেখো একটা লাইট ইয়েলো কালার প্রডিউস হচ্ছে। এরপর হলো আমাদের বুলেটের ভিতর সিলভার নাইট্রেট নিচ্ছি, এবং নর্মালিটিটা হলো 0.0141। ইনিশিয়াল রিডিংটা দেখো এই যে দেওয়া আছে, 0 ধরে নিছিলাম। এখন দেখবো যে আমাদের কতটুকু সিলভার নাইট্রেট প্রয়োজন হচ্ছে, এবং আস্তে আস্তে আমরা শেক করা শুরু করব। এবং আমাদের সিলভার নাইট্রেট কিন্তু 7 থেকে 8 ml এর বেশি যাওয়া যাবে না, বেশি গেলে বুঝতে হবে যে আমাদের স্যাম্পল ওয়াটারটা ডাইলিউশনের প্রয়োজন আছে। এই যে দেখো আস্তে আস্তে শেক করলে এখানে ফার্স্টে প্রডিউস হবে হলো হোয়াইট কালার। আমরা এর নিচে একটা ফিল্টার পেপার দিয়ে নিচ্ছি টু ভিজুয়ালাইজ দ্য কালার প্রপারলি। এখানে দেখো আস্তে আস্তে যখন ড্রপটা পড়তেছে ফার্স্টে একটা হোয়াইট প্রিসিপিটেশনের কালার প্রডিউস হবে, যেটা খুবই খালি চোখে দেখাই যাবে না অথবা ভিজুয়ালাইজ করা যাবে না। দেন আস্তে আস্তে হলো রেডিশ ব্রাউন কালার তৈরি হচ্ছে। যখন হোয়াইট প্রিসিপিটেড কালার প্রডিউস হয়ে যাচ্ছে তখন দেখো আমাদের কিন্তু ক্লোরাইড কিন্তু অলরেডি ডিজিপিয়েট হয়ে গেছে, বাকি যে এক্সিস সিলভার সেটা এখন ক্রোমিয়ামের সাথে রিয়াকশন করবে। এই যে দেখো একটু ভালো মতো দেখলে বুঝতে পারবা রেড কালার আসতেছে ছোট ছোট, ওভাবে দেখা যাচ্ছে না বাট রেড কালার আসবে তোমার।
আবার শেক করলে কিন্তু সেটা ডিসিপেট হয়ে যাচ্ছে অথবা চলে যাচ্ছে। সো কালারটা এমনভাবেই আসতে হবে যে তুমি যতই শেক করো না কেন সেটা একটা পার্মানেন্ট রেডিশ কালার দিবে তোমাকে। এই যে দেখো, যেখানে যেখানে ড্রপ পড়তেছে সেখানে সেখানে তুমি রেডিশ কালার পাচ্ছ। এবং এই যে ইনিশিয়াল রিডিং পেলাম, ফাইনাল একটা রিডিং পেলাম। সো ফাইনাল রিডিং থেকে আমি বুঝতে পারবো, এই যে দেখো এরকম রেডিশ, এখানে কালারটা একদম টেম্পোরারি হয়েছে, আরো একটু ডার্ক কালার হয়, রেডিশ ব্রাউন কালার। সো ইনিশিয়াল রিডিং পেলাম, ফাইনাল রিডিং পেলাম, সেই দুইটার ডিফারেন্স থেকে আমি বলতে পারবো যে আমাদের কতটুকু সিলভার কন্টেন্ট প্রয়োজন পড়ছিল। আচ্ছা, আমি এই ভিডিওটা আমি একটু ভালোভাবে কালার ভিজুয়ালাইজেশনের জন্য দেখাচ্ছি। এই যে দেখো, আমরা যখন পটাশিয়াম ক্রোমেটটা অ্যাড করেছিলাম আমাদের কালারটা কিন্তু হালকা একদম লাইট ইয়েলো একটা কালার দিয়েছিল, এবং আস্তে আস্তে তুমি যখন সিলভার নাইট্রেটটা অ্যাড করতেছো কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং কালারটা আস্তে আস্তে যখন চেঞ্জ হয়ে যাবে তখন হলো এটা ফার্স্টে হলো হোয়াইট কালার শো করবে, একদম সাদা কালার দেখতে পারবা হোয়াইট প্রিসিপিটেশনে। আমি একটু টেনে দিই, এই যে দেখো কালারটা একদম হোয়াইট কালার শো করতেছে কিন্তু। তো যখনই হোয়াইট কালার শো হয়ে যাচ্ছে তখন আমাদের বুঝতে হবে যে সিলভার ক্লোরাইড প্রডিউস হয়ে গেছে, বাট তখনই কিন্তু আমরা টাইট্রেশন অফ করতেছি না। এই যে দেখো আস্তে আস্তে এখন আমাদের সিলভার ক্রোমেটটা প্রডিউস হওয়া শুরু করছে, একটু ছোট ছোট রেড কালার হচ্ছে যেখানে যেখানে আমাদের ড্রপ পড়তেছে, এবং এটা আমাদের কিন্তু হোয়াইট কালার একদম ভিজুয়ালাইজ হলেও আমরা কিন্তু ইন পয়েন্ট এটাকে ধরতে পারতেছি না, কারণ বুঝতে পারতেছি না যে কখন হোয়াইট কালারটা একদম ম্যাক্সিমাম পাচ্ছি। কারণ আস্তে আস্তে টাইম যাওয়ার সাথে সাথে অথবা সিলভার নাইট্রেট অ্যাড করার সাথে সাথে আমাদের হোয়াইট প্রিসিপিটেশন আরো ইনক্রিজ হয়। দেখো এরকম রেডিশ একটা ব্রাউন কালার দিয়ে দিবে। সো তুমি যত ড্রপ অ্যাড করতেছো আমাদের হোয়াইট কালার তো আরো বেশি ভিজুয়ালাইজ হলেও, এবং লাস্টে যে আস্তে আস্তে আমাদের সিলভার যে ক্রোমেটের রেডিশ ব্রাউন কালারটা আছে সেটা ভিজুয়ালাইজ হবে। আমি একটু টেনে দিচ্ছি, দেখো লাস্ট কালারটা, এই যে দেখো এই যে যখন হলো আমাদের একদম রেডিশ যে কালারটা প্রডিউস হয়ে যাচ্ছে স্ট্যাবলড হয়ে গেলে তখন হলো আমাদের টাইট্রেশনটা অফ করে দিতে হবে, এবং এই যে যে কালারটা এটা হচ্ছে আমাদের রেডিশ ব্রাউন কালার প্রডিউস করতেছে। আর নাইট্রেট তো পটাশিয়ামের সাথে রিয়াকশন করেই নিবে। যখন আমাদের ইন্টার অ্যামাউন্টের একদম সিলভার নাইট্রেটের সাথে পটাশিয়াম ক্রোমেট রিয়াকশন হয়ে যাবে তখনই হলো আমাদের ইন পয়েন্ট দিয়ে দিবে। এই যে দেখো এরকম একটা রেডিশ ব্রাউন কালার দিবে। সো আমরা কেন হোয়াইট কালার প্রডিউস হওয়ার পরেও আমরা কেন ইন পয়েন্ট নিচ্ছি না সেটা আমরা বুঝতে পারলাম, কারণ তুমি যত বেশি সিলভার নাইট্রেটটা অ্যাড করবা আমাদের হোয়াইট প্রিসিপিটেশনটা অথবা সিলভার ক্লোরাইডের কনসেন্ট্রেশন তত বাড়বে। সো তুমি কিন্তু ওরকম ভাবে এক্সাক্ট একটা পয়েন্ট বলতে পারো না যে এই পয়েন্টে আমাদের কালারটা ফিনিশ হয়ে যাচ্ছে অথবা ম্যাক্সিমাম সিলভার ক্লোরাইড প্রডিউস হচ্ছে। দ্যাটস আমরা ওয়েট করি হলো রেডিশ ব্রাউন কালার প্রডিউস হওয়ার জন্য, যেটা পাই হলো সিলভার ক্রোমেট থেকে। এই যে রিয়াকশনটা দেওয়া আছে এটা যখন প্রডিউস হয় দেন আমরা বুঝতে পারি যে ওকে ফাইন আমাদের রিয়াকশন কমপ্লিট হয়ে গেছে। সো এক্সিস যে সিলভারটা আমরা অ্যাড করেছিলাম সিলভার নাইট্রেট সেটা আমরা বাদ দিয়ে দিই আমাদের টোটাল রেজাল্ট থেকে। তাহলে আমরা মোটামুটি প্রসিজারও বুঝতে পারলাম। এখানে তোমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে আমাদের যখন বেশি হয়ে যাবে তখন কেন ডাইলিউশন করতে হবে সেটাও আমি তোমাদেরকে বলছি। আর ক্লোরাইড ক্যান ইন্ট্রোডিউস ইনটু ন্যাচারাল ওয়াটার্স ইন মেনি ওয়েজ, তোমরা ইন্ট্রোডাকশনটা পড়লেই বুঝতে পারবা। আর ব্ল্যাঙ্ক ইরোর কেন সাবস্ট্রাক্ট করা হয় সিলভার নাইট্রেট কন্টেন্ট থেকে সেটা আমি কিন্তু অলরেডি মাত্র বলছি। এখানে একটু দেখো একটা নোট তোমাদের দেওয়া আছে। আচ্ছা নোটে আমি একটু রাইটিংটা বাড়াই নিই তাহলে দেখতে ইজি হবে।
আচ্ছা, এখানে যেটা বলছে আমি ফার্স্টে তোমাদের কি বলেছিলাম, আমাদের সিলভারটা ক্লোরাইডের সাথে রিয়াকশন করে হোয়াইট প্রেসিপিটেশন ফর্ম করতেছে, বা যেহেতু টাইম বাড়ার সাথে সাথে অথবা সিলভার নাইট্রেট অ্যাড করার সাথে সাথে আমাদের হোয়াইট প্রেসিপিটেশন আরও বেশি ইনক্রিজড হচ্ছে। সো সেখান থেকে আমি ইন পয়েন্টটা পাচ্ছি না। সো এক্সিস যে আমাদের সিলভারটা আছে সেটা হলো আমাদের পটাশিয়াম ক্রোমেটের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, যেটা আমাদের ইন পয়েন্ট দিচ্ছে। সো দ্যাটস ওয়াই আমাদের এই অ্যামাউন্টটা বাদ দিতে হচ্ছে, এই যে এতটুকু অ্যামাউন্ট। আমাদের রিয়াকশন অলরেডি এখানে কমপ্লিট হয়ে গেছে, বাট যেহেতু আমরা এই রিয়াকশনের জন্য ওয়েট করতেছি, সো সাফিসিয়েন্ট অ্যামাউন্টটা বাদ দিচ্ছি, এবং যেটার রেঞ্জটা হলো 0.2 থেকে 0.4 ml। সো দ্যাটস ওয়াই আমাদের ব্ল্যাক ইরোর অথবা ইন্ডিকেটর ইরোরটা আমরা বাদ দিই। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে কেন আমরা ব্ল্যাক ইরোর আর ইন্ডিকেটর ইরোরটা বাদ দিই।